কিছুদিন আগে এই পিঠার একটা ভিডিও শেয়ার করেছিলাম, তো বেশ কয়েকজন আমাকে ইনবক্স করেছিল এই পিঠাটা কিভাবে বানায় এবং খেতে কেমন। তো যাই হোক, নোয়াখালীর মানুষ তো এই পিঠাকে খুব ভালো করেই চিনে এবং নোয়াখালীর আশেপাশের মানুষও চিনে, কিন্তু অনেক জেলায় আছে যারা এই পিঠা কখনো খায়নি কিংবা বানায় না, অনেকে চিনেও না। তো যাই হোক, অনেকে অনেক রকম নাম বলে, এটা আমাদের নোয়াখালীতে এটাকে সাইন্না হিডা বলে অথবা বুতির হিডা বলে। তো যাই হোক, গোল্লা পিঠাও বলতে পারে, মেরা পিঠাও বলতে পারে, তবে মেরা পিঠাটা কিন্তু মিষ্টি দিয়ে বানায় না আমি যতটুকু জানি। তো যাই হোক, এখানে হচ্ছে পিঠার জন্য হচ্ছে আমরা বাদাম, তারপরে নারকেল, গুড় সবকিছু রেডি করে নিয়েছিলাম প্রথমে। তো নারকেলটা হচ্ছে এখানে আমরা কুড়াইয়ে নেই, আমরা একটু মানে কুচি কুচি করে নিছি, কারণ কুচি কুচি করে নিলে কি হয়, যখন পিঠাটা খাবেন দাঁতের নিচে পড়লে খুব ভালো লাগে নারকেলটা যখন দাঁতের নিচে পড়ে। এই পিঠাটা দেখে বানানো যতটা ইজি মনে হয়, বাস্তবে কিন্তু অতটা ইজি না, কারণ এটা সবকিছু ব্যালেন্স পারফেক্ট থাকতে হয়। যদি ব্যালেন্স ঠিক না থাকে তাহলে এই পিঠাটা খুব ভালোভাবে হয় না এবং খাওয়াও যায় না। তো যাই হোক, এখানে হচ্ছে প্রথমে আমরা এক পাতিল না, যতটুকু আপনারা বানাবেন সেই পরিমাণ পানি দিয়ে নিলাম। পানি খুব ভালো করে জাল করার পরে এরপরে একে একে গুড়, নারকেল, তারপরে তেজপাতা, বাদাম এগুলো সব দিয়ে দিই। তারপর অনেকক্ষণ পর্যন্ত এটাকে ফুটাইছি, যতক্ষণ পর্যন্ত পানির জোশ, নারকেল এগুলো সব কিছু ঠিকঠাক মতো মানে সিদ্ধ না হয়েছে ততক্ষণ পর্যন্ত। এরপরে গিয়ে প্রথমে হচ্ছে গুঁড়ি দিয়ে নাড়া যাবে না, প্রথমে একদম ঢাকনা দিয়ে দিতে হবে। ঢাকনা দেওয়ার পরে যখন চুলার জাল তো পড়তেই থাকবে নিচে, যেহেতু লাড়কির চুলার জাল পড়তে থাকবে, এরপরে গুঁড়িগুলো আস্তে নিচের দিকে বসে যাবে। তারপরে এবার ভালোভাবে মিক্সড করতে হবে। মিক্সড করার সময় কিন্তু মানে থামা যাবে না, এমনভাবে মিক্সড করতে হবে যেন মানে কোথাও কোনো দলা না পেকে যায়। এরপরে মিক্সড করার কাজটা কিন্তু খুবই কষ্টকর, কারণ এটা খুব আঠালো হয়ে যায়। তো এই জন্য মিক্সড করাটা খুব কষ্টকর, একজনের দ্বারা মানে মিক্সড করা যায় না। তো যাই হোক, আরেকজন একটু হেল্প না করলে, পাতিলটা না ধরলে এটা উল্টে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো যাই হোক, এরপরে বাকি কাজটা হলো গিয়ে আপনি মানে আপনার হাতের মতো করে শেপ দিয়ে নেবেন। এবার আপনারা যে যেমন শেপ খান সেরকমই। আমাদের নোয়াখালীতে বিশেষ করে বেশিরভাগ গোল করেই শেপ দেওয়া হয়, অনেকে লম্বা করেও দিতে পারে। তো যাই হোক, এইভাবে এমন করে একজনের দ্বারা কিন্তু সবগুলা পিঠা বানানো সম্ভব হয় না, এই জন্য সবাই মিলে একসাথে বানাতে হয়। তো এইভাবে গোল করতে করতে তো আমি কিন্তু কখনো আমার লাইফে এই পিঠা বানাইনি। বাড়িতে গেলে যদি সবাই বানায় তখন হয়তো একটু গোল করে দেই মাঝে মাঝে। তারপরও আমার গোল করাটা নাকি সুন্দর হয়, আমার জায়েরা বলে যে আমার গোল করাটা নাকি ওদের থেকেও বেশি সুন্দর হয়, যদিও ওরা সবসময় বানায় তারপরও বলে আমারটা নাকি সুন্দর হয়। তো যাই হোক, এখানে হচ্ছে প্রথমে পিঠা সবগুলো গোল করে নেওয়ার পরে একটা পাতিলের মধ্যে একদম মানে বসায় সুন্দর করে সাজায় বসাইতে হবে, এলোমেলো করে দেওয়া যাবে না, এরকম করে মানে লাইন বাই লাইন সাজায় নিতে হবে। সাজানোর পরে এরপরে আরও একটা পাতিল এখানে পানি ফুটানোর জন্য বসাই দিছিল আগেই। তো পানিটা ফুটতেছিল, এর উপর দিয়ে হচ্ছে একটা জালি দিয়ে মুখটা বেঁধে দিছে, দেওয়ার পরে ভাপে দিয়ে দিল পিঠাটা। তো ভাপে দেওয়ার পরে যেহেতু আগেই মানে পিঠার কাইটা হওয়া থাকে আধা সিদ্ধ, এরপর হচ্ছে বাকিটা ভাপে দিলে সুন্দর একটা সফট মানে পিঠা হয়ে যায়। এরপরে ঢেলে নেবেন, ঢেলে নেওয়ার পরে আপনারা এবার আপনাদের মন মতো যেই কয়দিন রেখে খাওয়া যায় খাবেন, কারণ এই পিঠাটা কিন্তু সহজে নষ্ট হয় না। শীতের সময় বানায় যেহেতু, পিঠা সহজে নষ্ট হওয়ার কথা না। তো যাই হোক, 2-3 দিন কিন্তু অনায়াসে নরম থাকে, পিঠাটা খাওয়া যায়, ফ্রিজে রাখা লাগে না, কিছু রাখা লাগে না, এমনিই খাওয়া যায়। তো আপনারা কারা কারা এরকম করে পিঠাটা বানায় খাইছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর এই গুড় দেওয়ার জন্য পিঠার কালারটা কিন্তু অন্যরকম আসে। আজকের জন্য আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।